আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শিল্প খাতের চ্যালেঞ্জ নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। অংশ নিয়েছেন বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের বিশিষ্ট উদ্যোক্তারা। হামের উপসর্গে রাজশাহী ও কুষ্টিয়ার আরও 5 শিশুর মৃত্যু। আগামীকাল টিকা কর্মসূচি শুরু। প্রথম ধাপে পাচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি এলাকার শিশুরা। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ না হলে জ্বালানি সংকট পুরোপুরি দূর হবে না, আশঙ্কা বিশেষজ্ঞদের। তীব্র গরমে ফিলিং স্টেশনের লম্বা লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ গ্রাহকরা। দেশ জুড়ে তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 39.7 ডিগ্রি সেলসিয়াস। 27 জেলায় তাপপ্রবাহ থাকতে পারে আরও 2 দিন। এবং আমেরিকা ইসরায়েলে ভূপাতিত 2 যুদ্ধ বিমানের এক পাইলটকে উদ্ধারের দাবি পেন্টাগনের। ওয়াশিংটনের জন্য অশুভ দিন, আইআরজিসির উল্লাস। এবারে বিস্তারিত। বর্তমান পরিস্থিতিতে দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিল হল সরকার ও বেসরকারি খাতের মধ্যে সরাসরি সংলাপ ও সহযোগিতার একটি উচ্চ পর্যায়ের প্ল্যাটফর্ম। এটি সাধারণত রাষ্ট্র বা সরকার প্রধানের নির্দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, নীতি সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ প্রদান করে। বাংলাদেশে এটি মূলত বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে সরকারের একটি নতুন উদ্যোগ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ঔষধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের বিশিষ্ট উদ্যোক্তারা রয়েছেন। হামের উপসর্গে দেশে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে 3 ও কুষ্টিয়ায় 2 শিশু মারা গেছে। অন্যান্য জেলাগুলোতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে হামের প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগ ও আতঙ্ক অভিভাবকদের মাঝে। এদিকে রোববার সকাল 9টায় টিকা কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ধাপে পাচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি এলাকার 6 থেকে 59 মাস বয়সী শিশুরা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 3 শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া 3 শিশুর মধ্যে 2 জন চাঁপাইনবাবগঞ্জের ও 1 জন নাটোরের বাসিন্দা। এ নিয়ে হাসপাতালটিতে রোগটিতে আক্রান্ত হয়ে 38 জন শিশু মারা গেছে। এছাড়া শনিবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় সেখানে নতুন করে ভর্তি হয়েছেন আরও 25 শিশু। 18 ঘন্টার ব্যবধানে কুষ্টিয়ায় চিকিৎসাধীন আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার রাতে 8 মাস বয়সী ইব্রাহিম নামে এক শিশু মারা যায়। রাত 12:30 নাগাদ মারা যায় 5.5 মাস বয়সী আইজা। এ নিয়ে রোগের উপসর্গে জেলায় মারা গেছেন 4 জন। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিনিয়তই বাড়ছে রোগীর সংখ্যা। দেখা দিয়েছে বেড সংকট। শনিবার হাসপাতালে ভর্তি হন অর্ধশতাধিক রোগী। জেলায় এখন পর্যন্ত মারা গেছেন 4 জন। ময়মনসিংহে নতুন ভর্তি হয়েছেন অন্তত 24 জন শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আক্রান্ত হয়ে ভর্তিকৃতদের মধ্যে গত 20 দিনে মারা গেছেন 6 জন। জাহিদুল আলম, এটিএন বাংলা। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ না হলে চলমান জ্বালানি সংকট পুরোপুরি দূর হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন অধ্যাপক ডক্টর ম তামিম। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্কে কথা বলেন তিনি। এই সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, জ্বালানি তেলকে কেন্দ্র করে সরকারকে বেকায়দায় ফেলার অপতৎপরতা রুখে দিতে সজাগ থাকতে হবে গোয়েন্দা সংস্থাকে। মিজান শাহজাহানের রিপোর্ট। জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি আর বিরোধী দলের আসনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমরা বারবার দেখাচ্ছি যে অভ্যন্তরীণ বাস্তবতার যদি জোর দেন তাহলে আপনি মেকানিজম করতে পারবেন। অভ্যন্তরীণ ব্যবস্থা যতই উন্নত হোক না কেন, বাংলাদেশ একটা আমদানি নির্ভর দেশ।
বিতর্কের মূল্যায়ন করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তামিম বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘায়িত হলে মূল্য দিতে হবে বিশ্বের অনেক দেশকেই। যদি জাহাজ না আসে, এই শঙ্কাটা থেকেই যাচ্ছে। এই শঙ্কা থেকে সাধারণ মানুষকে মুক্ত করা একটা সহজ ব্যাপার না। আমার ব্যক্তিগত ধারণা একমাত্র যুদ্ধ বন্ধ হলে এই শঙ্কা চলে যাবে। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। সরকারি গোয়েন্দা সংস্থা নজরদারি না বাড়ালে এই সরকারকে বেকায়দায় ফেলবার জন্য একটি কুচুরকি মহল সবসময় তৎপর থাকে। সে কারণে আমরা মনে করি যে এই জ্বালানি সংকট মোকাবেলা করবার জন্য আমাদেরকে এই সংকটকালীন অবস্থায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে সরকারে যারা রয়েছেন এবং বিরোধী দলে যারা রয়েছেন এবং জনগণ যারা রয়েছেন, বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছেন, সকলে মিলে কিন্তু সকল অংশীজন মিলেই কিন্তু আমরা আমাদের এই বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তার যে বিঘ্নিত হচ্ছে, যে সংকট হচ্ছে, সেই সংকট মোকাবেলা আমরা করতে পারবো বলে আশা করি। আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে অধিক বরাদ্দ দিয়ে নিজস্ব সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তারা। মুন্সিয়ানার সাথে করতে হবে, যদি স্বল্প মেয়াদী ভাবে সাপোর্ট দেওয়া যায়, দেওয়া গেল, কিন্তু দীর্ঘমেয়াদী যদি যুদ্ধ চলতে থাকে, জ্বালানি সংকট থাকে, তাহলে কিন্তু সরকারকে এই ধরনের চাপ আর হয়তো নেওয়া সম্ভব নাও হতে পারে। বাজেটে এই মুহূর্তে আমাদেরকে আইডেন্টিফাই করে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে একটা বড় ধরনের বিনিয়োগ আনতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এটা যদি আর বাকিগুলো তো যেগুলো আছে রুটিন আছে। অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদারে জ্বালানি সংকট মোকাবেলা সম্ভব শীর্ষক সংসদ নেতা কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত না হয় বিজয়ী হয় বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। তবে ফিলিং স্টেশনগুলোর সামনে গ্রাহকদের দীর্ঘ সারির কোনো পরিবর্তনই নেই। তীব্র গরমে ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ গ্রাহকেরা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্কিত গ্রাহকেরা প্রয়োজনের চেয়ে বেশি তেল নিচ্ছেন। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টার। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে এভাবে মেজাজ হারাচ্ছেন গ্রাহকেরা। কেউ মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ছেন লাইন ভেঙে, তাদের উপর আবার চড়াও হচ্ছেন অপেক্ষারত ক্রেতারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে এভাবে পাল্টে গিয়েছে রাজধানীর পাম্পগুলোর চিত্র। অনেক লোক ঢুকছে তো এই তালে তালে ঢুকে গেছে। 1.5 ঘন্টা দাঁড়াইছি, এখনো তেল নিতে পারি না। উনি তো সিরিয়াল ভঙ্গ করে আসতে পারে না, যে ব্যাপার আছে ঢুকতেছে। তেল কম বেশি দেয়া সহ নানা অভিযোগে ক্ষুব্ধ ক্রেতারা। এ নিয়েও বাকবিতণ্ডার শেষ নেই। আমারটা হুন্ডা সিআরবি, গাড়ি ওটা হুন্ডা সিআরবি, তারে 3000 টাকার তেল দেয়, আমার দেয় 2000 টাকার তেল। আমি অপরাধ করছি কি? গাড়ি বৈধতা নাই, উনি আমার দেখা দিক। গাড়ির সিসি অনুযায়ী তেল দেওয়া হয়, যারা বলতেছে 3000, উনি গাড়ির বৈধতা দেখাতে পারবে না। বেশিরভাগ গ্রাহকের অভিযোগ, অধিকাংশ পাম্পই বন্ধ পাচ্ছেন তারা, যে কারণে এমন ভোগান্তি। ম্যাক্সিমামই বন্ধ। ঢাকা শহরে 10টা পাম্প করলে আপনার 2টা খোলা পাওয়া যায়, আর 8টাই বন্ধ। আমি সকাল 6টায় বের হয়েছি, ডেমরা ঘুরে আসছি, মহাখালী গেলাম, তেজগাঁও গেলাম, কোথাও তেল নাই, মজুদ নাই তেল, তেল দিতে পারতেছে না। লাস্ট এখানে আসলাম। স্বাভাবিক সময়ের চেয়ে চাহিদা বেশি হওয়ায় রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। রেশনিং সিস্টেমে তেল দিচ্ছি। বাইকগুলোতে 5 লিটার করে, প্রাইভেট কারগুলোতে 10 লিটার, আর জিপ এবং মাইক্রোতে আমরা 20 লিটার করে তেল দিচ্ছি। চলমান এই পরিস্থিতিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে এখনও জ্বালানির সংকট না থাকলেও তেল এবং গ্যাসে ভর্তুকি দিয়ে কতদিন চালানো সম্ভব হবে তা চিন্তার বিষয়। তাই শীঘ্রই জ্বালানির দাম বৃদ্ধিতে নতুন সিদ্ধান্ত আসতে পারে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান বন্দী হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন। 25শে মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর হামলায় যখন মানুষ কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, তখন স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। আজ ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি জানান, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সে সময় বাঙালি সেনা সদস্যরা তার কাছে পরামর্শ চাইতে গেলে তিনি তাদেরকে অস্ত্র সমর্পণ না করার পরামর্শ দেন। একমাত্র ব্যক্তি শেখ মুজিবের নির্দেশে এখানে কিছু সংগঠিত হয় নাই। শেখ মুজিব সেদিন পাকিস্তান চলে গিয়েছিলেন বন্দী। যখন পাক সেনাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল অসহায় নিরস্ত্র মানুষদের উপর, তখন এই শহীদ জিয়ার সেই কণ্ঠ, সেই নির্দেশ
সমগ্র মানুষকে বিদ্যুতায়িত ইলেকট্রিফাইড করে মানুষকে ঝাঁপিয়ে পড়তে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা। তার কাছে যখন আবেদন এসেছিল যে আমরা অস্ত্র নিয়ে যাচ্ছে, পাকিস্তানের বাহিনী চাচ্ছে, আমরা কি করব, তিনি নির্দেশ দিয়েছিলেন আপনারা কেউ অস্ত্র সমর্পণ করবেন না, অস্ত্র দেবেন না। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বাদ আসর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করবে তারা। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ওই ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থ। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে উল্লেখ করে আজাদ জানান, জনস্বার্থে রাজপথের আন্দোলন ছাড়া 11 দলের সামনে আর কোনো বিকল্প নেই। ইরানে বিধ্বস্ত হওয়া আমেরিকা ইসরায়েলের 2 যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার করার দাবি করেছে পেন্টাগন। একই সাথে জানায় অপর ফাইটার পাইলটকে উদ্ধারে অভিযান চলছে। এদিকে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় এক দিনেই এফ সিরিজের 2টি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস, 2টি মিসাইল ও 3টি ড্রোন ভূপাতিত করার ঘটনাকে দখলদার জোটের জন্য কালো দিন বলে উল্লেখ করেছে বিপ্লবী গার্ড। দাবি রয়েছে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি হেলিকপ্টারেরও। যদিও এসব সাফল্যের মধ্যেও ইরান জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে আমেরিকা ইসরায়েল। সমান তালে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। জাহিদুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানের নামমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জালে আটকা পড়েছে আমেরিকার আকাশের গর্ব এফ এবং এ সিরিজের 2টি অত্যাধুনিক যুদ্ধবিমান। তেহরানের দাবি একটি বিমান আছড়ে পড়েছে দক্ষিণ পশ্চিম ইরানের পাহাড়ি এলাকায়, অন্যটি ডুবেছে পারস্য সাগরের লোনা জলে। বিপ্লবী গার্ডের দাবি এসব বিমানের পাইলটদের উদ্ধারে আসা 2টি অত্যাধুনিক নাইটহক হেলিকপ্টারও হয়েছে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। নিখোঁজ মার্কিন পাইলটদের ধরতে ইরান পুরস্কার ঘোষণা করার পর ওয়াশিংটনে শুরু হয়েছে চরম উদ্বেগ। এরই মধ্যে একজন পাইলটকে উদ্ধার করা হয়েছে বলেও দাবি তাদের। নিখোঁজ অন্য পাইলটের সন্ধানে চলছে জোর তৎপরতা। এরপরেই ফ্লোরিডার সফর বাতিল করে এখন হোয়াইট হাউসে মিটিংয়ে ব্যস্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পরই বর্তমান প্রশাসনের বিরুদ্ধে মার্কিন আইন প্রণেতাদের ক্ষোভ আরও বেড়েছে। রিপাবলিকান সিনেটররাও বেঁকে বসেছেন যুদ্ধের বরাদ্দ নিয়ে। মার্কিন সেনাদের জীবন নিয়ে বাজি ধরাকে ন্যাক্কারজনক বলছেন তারা। ইরানের সাফল্য বলা হলেও এর উল্টো পিঠে রয়েছে ভয়াবহ এক মানবিক বিপর্যয়। মানবাধিকার সংস্থাগুলোর মতে 1 মাসের বেশি সময়ের দীর্ঘ এই হামলায় এখন পর্যন্ত 3000-এর কাছাকাছি মানুষ নিহত হয়েছেন। ইরানের 13টি প্রদেশের বিদ্যুৎ কেন্দ্র, ব্রিজ এবং অন্তত 29টি মিসাইল লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে। ইরান বলছে এর পরেও তারা বছরের পর বছর এই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। এদিকে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি শিল্পাঞ্চলে ভয়াবহ আগুন লেগেছে। আরব আমিরাত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্য জুড়ে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষ পড়েও হতাহতের ঘটনা ঘটছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং 365 জন আহত হয়েছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ, এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে বলছে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 39.7 ডিগ্রি সেলসিয়াস। 27 জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও 2 দিন অব্যাহত থাকতে পারে। জেমস হামিমের রিপোর্ট। ইট পাথরের শহর আর পিচ কলা সড়কের ঘামচড়া মানুষ দেখলে সহজে অনুমান করা যায় সূর্য কতটা তপ্ত। শরীর দিয়ে বেয়ে পড়া ঘামের প্রতিটা ফোঁটা জানান দিচ্ছে নগরীর অসহ্য গরমের তীব্রতা। শনিবার রাজধানী ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় 36.4 ডিগ্রি সেলসিয়াস।
জীবিকার তাগিদে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার খেটে খাওয়া মানুষ। রোদ থেকে রক্ষা পেতে অনেকে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। গরমের কাজ তেমন হইতেছে না, গরমের কারণে রাস্তাঘাটে মানুষ হাঁটাচলা করতেছে। আগে শীত গরমকালে একটু অত বেশি ছিল না, কিন্তু এখনকার গরমকালে দেখা যায় অনেক গরম। গত কয়েকদিন যাবত যে প্রখর আপনার তাপদাহ যে যাচ্ছে, আমরা আসলে অনেক কষ্ট পাচ্ছি। কয়েকদিন ধরে তো তীব্র তাপদাহ ব্যবসা গরমের কারণে আমাদের জনজীবনে একদম বিতৃষ্ণা হয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে, ফলে স্বস্তির সম্ভাবনা আপাতত কম। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনাও কম। যদি বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি বা তার বেশি হয়ে থাকে, তখন আমরা তাকে তাপপ্রবাহ বলে থাকি। এবং গত 2 দিন ধরে তাপপ্রবাহ বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলেও এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আসিফ আহমেদ জানান, সবুজায়ন ধ্বংস, অপরিকল্পিত নগরায়নের কারণে দিন দিন বাড়ছে তাপমাত্রা, যা বন্ধ না হলে তাপমাত্রা নিয়ন্ত্রণ সম্ভব হবে না। বর্তমানে যে হিট ওয়েভটা হচ্ছে সেটা কিন্তু 27টা ডিস্ট্রিক্টে এই হিট ওয়েভের ইম্প্যাক্টটা দেখা যাচ্ছে, এবং তার মধ্যে কিন্তু ঢাকাও আছে। এই হিট স্ট্রেসটা সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে এই হিট স্ট্রেসটা কিন্তু অলরেডি এটা ব্যাপক আকারে কিন্তু ধারণ করতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে অলরেডি। 27 জেলার উপর দিয়ে বয়ে তাপমাত্রা আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। জাতীয় প্রেস ক্লাবের এই আয়োজনে জেলার বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নাটোর 2 আসন থেকে সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দলু এবং নাটোর 4 আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ ও নাটোর 3 আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দলু বলেন, নাটোরের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নানা কর্মসূচি হাতে নিয়েছেন। এসব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি। অনুষ্ঠানে দেশের গুরুত্বপূর্ণ পেশাজীবী ও সরকারি বেসরকারি খাতে প্রতিষ্ঠিত নাটোরের কৃতি সন্তানরা বক্তব্য দেন। এ সময় সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। ফ্যাসিস্টদের লোকজন লক্ষ লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে, ব্যাংক খালি করে দিয়ে গেছে। আজকে কত মানুষকে আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, কথা বলতে পারেন না, সত্য কথা বলার অধিকার ছিল না। আজকে মানুষ কিন্তু সত্য কথা বলতে পারছে এবং তারা তাদের স্বাধীনভাবে সব কিছু করার সুযোগ ছিল। আজকে কিন্তু আমরা মনে করি আজকে সেই কষ্টের অর্জিত যে গণতন্ত্র, কষ্টে অর্জিত যে সংসদ, আজকে আমরা মনে করি এই গণতন্ত্র, এই সংসদকে বাঁচিয়ে রাখতে হবে। জাতীয় নির্বাচনে যেসব নেতাদের মনোনয়ন দেওয়া যায়নি তাদের জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বর্তমানে দলীয় বিবেচনায় পদ পেলেও সব মিলিয়ে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। দুপুরে নবনিযুক্ত প্রশাসকের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, জেলা নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে। বিশেষ কমিটির যাচাই বাছাইয়ের মাধ্যমে বৃহস্পতিবার পার্লামেন্টে ওটি আইন আকারে উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্যরা সর্বসম্মতির কারণে ভোটের মাধ্যমে এটি আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। আমরা অত দ্রুততম সময়ের মধ্যে এটি আইন আকারে সংসদে উপস্থাপন করব এবং সংসদ এবং মাননীয় সংসদ সদস্যরা আইন আকারে পাশ করলে দলীয় প্রতীক ছাড়া আমরা দ্রুত সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের দিকে যাব। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন। আমরা যারা দুস্থ আছে তাদেরকে যেমন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমরা রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ভিন্ন ধর্মের যারা আছেন তাদের যে উপাসনালয় থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে আমরা প্রত্যেকটা কাজ
সততা এবং ন্যায়পরায়ণতার ভিত্তিতে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত করব। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম স্মার্ট ব্রেন বাংলাদেশ ন্যাশনাল কম্পিটিশন। দেশজুড়ে মেধাবী শিক্ষার্থীরা অংশ নেন এই জাতীয় উৎসবে। বিজয়ী শিক্ষার্থীরা আগামী 28 জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। অনুষ্ঠানে স্মার্ট ব্রেনের চেয়ারম্যান ডক্টর কারি মোহাম্মদ রমজান আলী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসগার আলী, ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ মিরান হাসান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার সঞ্জিতা আফরোজ প্রমি উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় শুক্রবার প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে এই দাবানল। সকাল 11টার দিকে রিভারসাইড কাউন্টির মোরেনা ভ্যালির পূর্বাঞ্চল স্প্রিং ফায়ার নামে আগুনের সূত্রপাত হয়। বিকেল নাগাদ এটি 11.5 বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। প্রবল বাতাসে ধোঁয়া আশপাশের শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে সতর্কতা জারি করেছে প্রশাসন। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, শনিবার বিকেল পর্যন্ত ঘন্টায় প্রায় 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এদিকে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো এলাকায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট। হাম প্রতিরোধে আগামীকাল থেকে অগ্রাধিকার ভিত্তিতে দেশের 18 জেলার 30 উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বকুল। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে হাম টিকার কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রোববার সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। মন্ত্রী আরও বলেন, হামে আক্রান্ত বেশিরভাগ শিশুর বয়স 6 মাস থেকে 5 বছর। এ কারণে প্রথমে টিকাদানের আওতায় আসবে 6 থেকে 59 মাসের শিশুরা। পূর্বে যারা টিকা পেয়েছেন তাদেরও টিকার আওতায় আনা হবে। বর্তমানে যারা অসুস্থ বা হামে আক্রান্ত কিংবা সন্দেহজনক তাদের ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে গত 19 দিনে হামের উপসর্গ নিয়ে 94 জন মারা গেছেন। রাজধানী সহ 4 জেলায় গত 24 ঘন্টায় মারা গেছে আরও 4 শিশু। ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এটাকে আমরা ফার্স্ট কভার করতে চাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি। এই 30টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে বাকিগুলি তো আমরা কাজে অগ্রসর হব ইনশাআল্লাহ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম.এ. মালেক, 21 পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ আহমেদ ঠাকুর। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শেখদার। এবারে খেলার খবর। রুদ্ধশ্বাস ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে নির্ধারিত 90 মিনিটের খেলা গোলশূন্যে ড্র হয়। পরে টাইব্রেকারে 4-3 ব্যবধানে ভারতকে হারিয়ে দ্বিতীয়বার সাফ সেরা হলো জুনিয়র টাইগাররা। এই জয়ে চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শেষ করছি চন্দ্রাভিযানের খবর দিয়ে। আর্টেমিস 2 মিশনে ওরিয়ন ক্যাপসুল থেকে তোলা পৃথিবীর বিস্ময়কর কিছু ছবি প্রকাশ করেছে নাসা। ক্যাপসুলের জানালা দিয়ে মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান ক্যামেরায় এসব ছবি তুলেছেন, যেখানে দেখা যাচ্ছে পৃথিবী বিশাল মেঘপুঞ্জ দিয়ে আবৃত। আরেকটি ছবিতে মহাসাগর দেখা গেছে। শুক্রবার এসব ছবি তোলার সময় পৃথিবী থেকে 1 লক্ষ মাইল দূরে ছিল নভোযানটি। আসছে সোমবার নাগাদ ওরিয়ন নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে যাওয়ার কথা। এরপর চাঁদেও দুর্গম অংশ প্রদক্ষিণ করে আবারও ফিরতে পথে রওয়ানা দেবে
মহাকাশযান। বিস্তারিত জানাচ্ছেন আদিব মোহাম্মদ। আমেরিকার স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার স্পেস কেনেডি সেন্টার থেকে অত্যাধুনিক একটি রকেট উৎক্ষেপণ করা হয়। নির্দিষ্ট একটি দূরত্ব অতিক্রম করে রকেট থেকে আলাদা হয়ে যায় মূল নভোযান ওরিয়ন ক্যাপসুল। ঐতিহাসিক এই অভিযানের প্রথম 24 ঘন্টা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। বড় ধরনের কোনো বিপত্তি ছাড়াই সেই সময়ে পাড়ি দিয়েছেন নভোচারীরা। About an hour ago, where Mission Control Houston reoriented our spacecraft as the sun was setting behind the Earth. Just dynamic ride, a lot of motion. We were prepared to potentially not being able to see telemetry. First thing I would say is trust us. You look amazing. You look beautiful. এমনকি সেখান থেকে তারা ভিডিও বার্তাও দিয়েছেন, জানিয়েছেন তাদের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা, বিশ্ববাসীর প্রতি শুভেচ্ছাও জানিয়েছেন। এদিকে চন্দ্রাভিযানে আর্টেমিস 2 মিশনে ওরিয়ন ক্যাপসুল থেকে তোলা পৃথিবীর বিস্ময়কর কিছু ছবি প্রকাশ করেছে নাসা। ক্যাপসুলের জানালা দিয়ে মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান ক্যামেরায় এসব ছবি তুলেছেন। আর্টেমিস 2 মিশনের নাসার ডেপুটি ডিরেক্টর ল্যাসিক হকিন্স জানালেন, ছবিগুলোতে দেখা যাচ্ছে পৃথিবী বিশাল মেঘপুঞ্জ দিয়ে আবৃত। আরেকটি ছবিতে মহাসাগর দেখা গেছে। শুক্রবার এসব ছবি তোলার সময় পৃথিবী থেকে 1 লক্ষ মাইল দূরে ছিল নভোযানটি। আসছে সোমবার নাগাদ ওরিয়ন নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে যাওয়ার কথা। সেক্ষেত্রে আরো 1,60,000 মাইল পথ পাড়ি দিতে হবে। এরপর চাঁদের দুর্গম অংশে প্রদক্ষিণ করে অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করে আবারও ফিরতি পথে রওনা দিবে মহাকাশযানটি, যাতে চাঁদ এবং মঙ্গল গ্রহে মানুষের অভিযানের পথ প্রশস্ত হয় আগামীতে। আদিব মোহাম্মদ, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। শিল্প খাতে চ্যালেঞ্জ নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রী বৈঠক। অংশ নিয়েছেন বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং শুল্ক পণ্য খাতের বিশিষ্ট উদ্যোক্তারা। হামের উপসর্গে রাজশাহী ও কুষ্টিয়ায় আরো 5 শিশুর মৃত্যু। আগামীকাল টিকা কর্মসূচি শুরু। প্রথম ধাপে পাচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি এলাকার শিশুরা। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ না হলে জ্বালানি সংকট পুরোপুরি দূর হবে না, আশঙ্কা বিশেষজ্ঞদের। তীব্র গরমে ফিলিং স্টেশনের লম্বা লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ গ্রাহকরা। দেশজুড়ে তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 39.7 ডিগ্রি সেলসিয়াস। 27 জেলায় তাপপ্রবাহ থাকতে পারে আরও 2 দিন। এবং আমেরিকা ইসরায়েলের ভূপাতিত 2 যুদ্ধ বিমানের 1 পাইলটকে উদ্ধারের দাবি পেন্টাগনের। ওয়াশিংটনের জন্য অশুভ দিন, IRGCর উল্লাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ATN বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।